কৃষি ডিপ্লোমা অধ্যয়নরত চতুর্থ পর্বের শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিমিতি পরিসংখ্যান এই সাবজেক্টের শেষের দিকে প্রায় চলে এসেছে। আজকে হচ্ছে অধ্যায় 7। 10টা অধ্যায়ের ভিতরে 7 নম্বর অধ্যায়। এটা টপিকের নাম হচ্ছে সহসম্পর্ক। সহসম্পর্ক মানে কোরিলেশন। এটা নিয়ে আজকের আলোচনা করব। তো আমাদের আলোচনায় আছে হচ্ছে সহসম্পর্কের সংজ্ঞা, সহসম্পর্কের সহগ, প্রকারভেদ, বৈশিষ্ট্য এবং আনুষঙ্গিক আরও 2-1টা প্রশ্ন। তো প্রথমে আসি সহসম্পর্কের সংজ্ঞা। যে কথাটা নাচানাচি করছে এটা হচ্ছে সংশ্লেষ। কেন বললাম? কারণ সহসম্পর্কের সংজ্ঞা তোমরা জানো, কিন্তু পরীক্ষায় যদি আসে সংশ্লেষ কাকে বলে তাহলে হয়তো লিখতে পারবো না। এই জন্য আমি ওখানে দিয়েছি। অর্থাৎ সহসম্পর্ক এবং সংশ্লেষ দুটোই একই কথা। তাহলে সহসম্পর্ক জিনিসটা কি? সহসম্পর্ক হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যে রৈখিক সম্পর্ক। রৈখিক সম্পর্ক এটাকে বলা হয় সহসম্পর্ক। যেমন ধরো তোমাদের উচ্চতা, চতুর্থ পর্বের ছাত্রদের উচ্চতা আর পঞ্চম পর্বে বা ষষ্ঠ পর্বের ছাত্রদের উচ্চতা, এই যে দুইটা গ্রুপ ডেটা, এইটার ভিতরে কি সম্পর্ক আছে এইটাই মূলত সহসম্পর্ক বলা হয়। এখানে যেমন বলা হচ্ছে পরিসংখ্যান এবং গণিতের, যদিও পরিসংখ্যান আর গণিত তোমরা একসাথে পড়ো না, গণিত পড়ো প্রথম পর্বে আর পরিসংখ্যান তো এই চতুর্থ পর্বে। তো যাই হোক, তাহলে এই দুটো যে নাম্বার, এই নাম্বারের ভিতরে কোনো রিলেশন আছে কিনা সেইটা বোঝানোর জন্যই এই সহসম্পর্কের অবতারণা। এখন আমরা দেখি তাহলে সহসম্পর্কের সহগ, যেটা ইংরেজিতে বলে কোরিলেশন কোএফিসিয়েন্ট অথবা কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। কেমন? এটাকে আবার আরেকটা শব্দে কি বলে? সংশ্লেষাঙ্ক। কেমন? তার মানে সংশ্লেষাঙ্কও যদি বলে তাহলেও আমরা সহসম্পর্কের সহগ এই সংজ্ঞাটাই কিন্তু দিব। সংজ্ঞাটা কীরকম? আমরা সহসম্পর্ক দেখছিলাম যে দুইটা চলকের ভিতরে রৈখিক সম্পর্ক, আর এই সহসম্পর্কের সহগ যখন বলবে তখন আমাদের উত্তর বলতে হবে ওই সহসম্পর্কের পরিমাপটাই হচ্ছে সহসম্পর্কের সহগ। দেখো, পরিসংখ্যানিক পদ্ধতিতে সহসম্পর্কের মাত্রার পরিমাপকেই বলা হয় সহসম্পর্কের সহগ। সহসম্পর্ককে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে কার্ল পিটারসনের একটা সংজ্ঞা মতো বলা আছে, এটা পড়তেও পারো নাও পারো, শুধুমাত্র এটা বললেই হবে যে পরিসংখ্যানিক পদ্ধতিতে সহসম্পর্কের মাত্রার পরিমাপকে সহগ বলে। তো সহসম্পর্কের সহগটা এখানে আবার কেন আনছি? কারণ ওইখানে শুধুমাত্র সংজ্ঞা, এখানেও ধরো সংজ্ঞা দিলাম, কিন্তু এইটা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে তার মানে একটু বড় লিখতে হবে, তার জন্য এটা আবার নিয়ে আসছি। এই যে ওই একই কথা এখানে আবারও আছে, তার মানে এটুকু লিখতেই হবে যে পরিসংখ্যানিক পদ্ধতিতে সহসম্পর্কের মাত্রার পরিমাপকে সহসম্পর্কের সহগ বা সংশ্লেষাঙ্ক বলে। বারবার বলছি সংশ্লেষাঙ্ক, মানে এই শব্দ দিয়েই কিন্তু পরীক্ষায় আসতে পারে সংশ্লেষাঙ্ক কাকে বলে। ঠিক আছে? আর একে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। এখন এটা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে আর একটু গাণিতিক টার্ম দিতে হবে। কীরকম? সেটা হচ্ছে এরকম যে আমাদের চলকগুলো সাধারণত আমরা এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করি, তাই না? এখন এই যে এক্স ওয়াই চলক, এইগুলো যদি মানে দুইটার ভিতরে সম্পর্ক আমরা এখানে নির্ণয় করব, তো সেইটা যদি হয় তাহলে আমাদের সূত্র এই যে আর সমান সমান সামেশান এক্স ওয়াই বাই সামেশান এক্স স্কোয়ার সামেশান ওয়াই স্কোয়ারের রুট। আমি যদি একটু বড় করে লিখি আর এর মানটা, আর মানেই হচ্ছে সহসম্পর্কের সহগ বা সংশ্লেষাঙ্ক। এটা কি দেখলাম আমরা? সামেশান এক্স ওয়াই, মানে দুই ধরনের চলক বলছিলাম, দুই চলকের ভিতরে সম্পর্ক। আর এখানে হচ্ছে সামেশান এক্স স্কোয়ার আর সামেশান ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে যা হবে তার রুট। কেমন? এইটুকুই হচ্ছে কিন্তু এর সূত্র। আর এইটা যদি গড়ের সাথে তুলনা করা হয় তাহলে আসবে এইটা। এই দেখো এক্স মাইনাস, এখানে এক্স দেখো আই আছে, এটা না লিখলেও চলবে। এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বারের গুণফল, মানে এখানে যেটা এক্স ওয়াই ছিল এখানে কিন্তু সেই ডিফারেন্সটা, অর্থাৎ ওই যে সেই ব্যবধানটা নিয়ে আর একটা সূত্র। এটারও যদি আমরা বড় করে লিখি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, সামেশন এক্স মাইনাস এক্স বার, এটা কোথায় ছিল? ওই সেই পরিমিত ব্যবধান বা গড় ব্যবধান সেখানে ছিল, ওয়াই মাইনাস ওয়াই বার এই, আর নিচেই বসবে ওই জিনিসেরই স্কোয়ার। দেখো সামেশন এই এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, আবার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার, আর এর উপরে একটা রুট হবে।
এই ব্যবধান দিয়ে বললে এই সূত্র, আর সরাসরি বললে উপরের সূত্র, এই দুটো সূত্রই তোমরা কিন্তু লিখবা, কারণ এটা সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে কিন্তু ফুল নাম্বার পেতে হলে এটুকু লিখতে হবে। আর এই আর এর মানটা কতটুকু হবে তা এখানে বলা আছে। আর এর মান কখনোই -1-এর চাইতে ছোট হবে না, আর +1-এর চাইতে কখনোই বড় হবে না। এইটা 100% গ্যারান্টি, যে এখানে দেখো লেখা আছে। তোমাদের আবারও হাইলাইট করছি এই হলুদের ভিতর দিয়ে, যে সহসম্পর্কের সহগ এর সংজ্ঞা বা এই যে একটু গাণিতিক টার্ম লিখলে এইটা মানে হচ্ছে সংশ্লেষাঙ্ক। সংশ্লেষাঙ্ক মনে থাকবে না? তাহলে সংশ্লেষ মানে সহসম্পর্ক, আর সংশ্লেষাঙ্ক মানে সহসম্পর্কের সহগ। সহসম্পর্কের তাহলে প্রকারভেদ। সহসম্পর্ক কয় প্রকার? মাত্র 2 প্রকার। একটা হচ্ছে ধনাত্মক সহসম্পর্ক, আরেকটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ পজিটিভ সহসম্পর্ক, পজিটিভ কোরিলেশন আর নেগেটিভ কোরিলেশন। ধনাত্মক সহসম্পর্ক মানে কি? ধরো একটা ডাটা যখন তার মান বৃদ্ধি পায়, পাশে যার সাথে তুলনা করা হচ্ছে তার মানও যদি বৃদ্ধি পায় তাহলে সেটা পজিটিভ বা ধনাত্মক, আর যদি কমে যায় তাহলে তা নেগেটিভ বা ঋণাত্মক। এই কথাটা বলা হচ্ছে এখানে। ঋণাত্মক কই? এই যে। তাহলে বুঝতেই পারছো যে যখন ধনাত্মক তখন হবে কি 0 থেকে 1 পর্যন্ত, 1 মানে হচ্ছে +1 পর্যন্ত, এই হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক একটা হবে -1 থেকে শুরু করে 0 পর্যন্ত। কেমন? এখন কারোর প্রশ্ন হতেই পারে এটাও 0 পর্যন্ত, এটাও 0 থেকে শুরু, তাহলে 0 যদি হয় আর এর মান, তাহলে তার মান কি হবে? 0 হলে তার ভিতরে কোনো সম্পর্ক নাই, ধনাত্মকও নাই ঋণাত্মকও নাই, তার মানে তার সাথে কোনো সম্পর্কই নাই। এই উদাহরণটা পরে দেওয়া আছে। যেমন তোমাদের উচ্চতার সাথে এই অঞ্চলের যদি গরু আনি, গরুদের উচ্চতা যদি মাপি, তাদেরও তো উচ্চতা আছে, আছে তো? তা তাদের উচ্চতা তোমাদের উচ্চতা, এইটার সাথে কখনো কোনো সম্পর্ক হবে না। এই জন্যই ওইখানে আর এর মান কিন্তু 0। তার মানে আমরা দেখলাম আর এর মান যদি কখনো আমরা 0 পাই, তার অর্থ আছে তাদের ভিতরে কোনো সম্পর্ক নাই। এখানে আমরা বলছি তাহলে সহসম্পর্ক 2 প্রকার দেখে আসছি। এখানে আবার বইতে দেখবো, নতুন বইতে আছে যে এই সহসম্পর্ক সংশ্লেষ এটা আবার 3 প্রকার। সেই 3টা আবার কি কি? কিন্তু আবারও বলছি, যদি সহসম্পর্ক কয় প্রকার বলে তাহলে তোমাদেরকে 2 প্রকারই লিখতে হবে। আর এইটা কিন্তু প্রশ্ন আকারে আসবে না। এখানে যে 3 প্রকার বলা আছে সেই 3 প্রকার কি, সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত, এই আকারে আসতে পারে। তা আমরা সেই 3 প্রকারটা কি দেখে নিই। একটা হচ্ছে সহজ বা সরল সংশ্লেষ, বহুধা বা মাল্টিপল সংশ্লেষ বা কোরিলেশন, আংশিক সংশ্লেষ বা পার্শিয়াল কোরিলেশন। ঠিক আছে? তাহলে এক একটা করে আমরা দেখব। যেমন প্রথমে দেখব হচ্ছে সরল বা সহজ সংশ্লেষ কি। সহজ বা সরল সংশ্লেষটা হলো যে একটা ধরো একটা এক্স আর একটা ওয়াই, তো একটা পরিবর্তন আর একটা পরিবর্তন হয় কিনা এটা। তাই এই সহজ যেটাতে, এইটার অর্থ হলো যে কোনো একটা যদি সামান্য পরিবর্তনও ঘটে আর একটারও কোনো না কোনো পরিবর্তন ঘটবে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এখন আর দুটো থেকে যাচ্ছে, একটা বহুধা সংশ্লেষ আর একটা আংশিক। দেখে নি। বহুধা সংশ্লেষ মানে হলো ওখানে যেমন একটা চলকের সাথে আর একটা চলকের সম্পর্ক, আর এখানে একটার সাথে আরো অনেকগুলোর সম্পর্ক হতে পারে। কেমন? এই যে খেয়াল করে দেখো তো এই জিনিসটা কি। এটা আমরা জানি ত্রিমাত্রিক বস্তু, তার মানে আয়তাকার ঘনবস্তু। এর কি কি আছে? এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা কি? এটা হচ্ছে প্রস্থ। আর এটা হচ্ছে উচ্চতা। এখন তোমরাই বলো, এই জিনিসটার আমরা যখন আয়তন বের করব, আয়তন, এই আয়তনটাকে শুধু দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবার উপরেই নির্ভরশীল। তাহলে এইটাকে বলবে বহুধা সংশ্লেষ। ক্লিয়ার? এই একটা দিয়ে কিন্তু সব বোঝাই দেওয়া যায় যে বহুধা সংশ্লেষ কি। যেমন আমি যদি তোমাদের বলি যে তোমার ফসল, তুমি যেহেতু কৃষি ডিপ্লোমা পড়ছো, তো ফসল বা ফলন, এই ফলন কিসের উপরে নির্ভরশীল? সারের উপরে। তাহলে এটা কি? এটা সরল সংশ্লেষ। কিন্তু যদি বলি সারের উপরে নির্ভরশীল, পানি বা সেচের উপরে নির্ভরশীল, তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু এই বহুধা সংশ্লেষ হয়ে যাবে। এই আর পার্শিয়াল কি? এই পার্শিয়াল মানে এর ভিতরে যে কোনো একটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের এর বের করতে হবে ধরো আয়তন। এখানে দৈর্ঘ্য এল, ধরো প্রস্থ, উচ্চতা, হাইট দিলাম, হাইট। এখন এদের তো সবগুলোর সাথেই আয়তনের সম্পর্ক আছে, কিন্তু শুধু দৈর্ঘ্যের সাথে যদি আমরা সম্পর্ক করি, এই বাকি দুটোরে ইগনোর করি বা বাকি দুটোকে হিসাবের ভিতরে না এনে শুধুমাত্র দৈর্ঘ্যের সাথে যদি এর সম্পর্ক করি, তাহলে সেইটাকে বলবে
পার্শিয়াল সংশ্লেষ। কারণ পার্শিয়াল সংশ্লেষ অর্থ হলো ওর সাথে আরও সম্পর্ক আছে অন্যগুলোর, কিন্তু সেগুলো আমরা কাউন্টে আনছি না, যে কোনো একটা আনছি। তার মানে ব্যাপারটা হচ্ছে কীরকম হবে বলো তো? ব্যাপারটা হবে এরকম যে আমরা এখানে আয়তন দেখব, সেই আয়তনটা যদি এইচ বা এল এর উপরে নির্ভর করে, অর্থাৎ ধরো কথা আমি এখানে দেখাই, ধরো উচ্চতা হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে ধরো 30 মিটার, আর এই যে দৈর্ঘ্য ধরো 50 মিটার। তাহলে এই 50 মিটারের কারণে এখানে কিন্তু একটা আয়তন পাবো, আমরা এখানে একটা আয়তন পাবো। কিন্তু আমি 50-এর জায়গায় এটা বাড়িয়ে 60 করলাম, তাহলে আয়তন চেঞ্জ হয়ে গেল না? এই যে বাকি দুটোকে আমি স্থির রাখলাম, কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্যকে আমরা চেঞ্জ করে আয়তন পাইলাম আলাদা। এটাকেই বলা হয় পার্শিয়াল সংশ্লেষ। আমরা বুঝতে পারছি তাহলে অনেকগুলোর সাথে সম্পর্ক থাকলেও একটার সাথে কাউন্টে নেব, সেই জন্য সেটাকে বলবে পার্শিয়াল সংশ্লেষ। আর সবগুলোর সাথে যখন নেব তাহলে তো সেটা ওই যে বহুদা সংশ্লেষ হবে। এবার যে সহজ সংশ্লেষ যেটা আমরা দেখছিলাম প্রথমেই, এই সহজ সংশ্লেষ আবার কয় প্রকার? 5 প্রকার। কি কি? ওই ধনাত্মক ঋণাত্মককে ভেঙে দেওয়া, আর কিছু না। দেখো প্রথমে আছে আংশিক ধনাত্মক। কি জিনিস? আংশিক ধনাত্মক। আংশিক ধনাত্মক মানে কি? মানে হচ্ছে এই যে আমরা মান ইসের মান আর এর মান কি জানি 0 থেকে 1 পর্যন্ত, কিন্তু এই 0-র 1 পর্যন্ত এটা মানে একটা অংশ যদি নিই, দেখো এখানে বলেছে চলকের মান বাড়লে অন্যটির মান বা একটির মান কমলে অন্যটি কমে বা উভয় চলকের সমমুখী পরিবর্তন ঘটে। কিন্তু উভয় চলকের পরিবর্তন পরিমাণ সমান হয় না, মানে এখানে অল্প হয়, মানে পুরাটা মিলে হয় না, সমান হয় না, এই জন্য অল্প মিলে। অর্থাৎ একটা উপাদানের সাথে, অর্থাৎ এর একটা এক্স এর সাথে একটা ওয়াই যেটুকু পরিবর্তন, এর আরেকটা এক্স এর সাথে এর যে পরিবর্তন, এই পরিবর্তন মিলবে না, অল্প হবে। এটাকে বলবে আংশিক সংশ্লেষ। তারপরে পূর্ণ সংশ্লেষ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। পূর্ণ সংশ্লেষ মানে এখানে পুরাটাই হবে। দেখো দুটি চলক একই সাথে সমপরিমাণে বাড়ে বা কমে এবং উভয় চলকের সমান ও সমমুখী পরিবর্তন ঘটে, তাদেরকে পূর্ণ সংশ্লেষ বলে। কেমন? একই বা সমপরিমাণে বাড়ে, ওখানে যেমন বলছিলাম কম বা বেশি পরিমাণে বাড়ে, এখানে সমপরিমাণে বাড়ে বলা হয়েছে। তাহলে এটা দুটো কি? আংশিক ধনাত্মক আর পূর্ণ ধনাত্মক। তাহলে বাকি দুটো কি হবে? আংশিক ঋণাত্মক আর পূর্ণ ঋণাত্মক। এই হচ্ছে আংশিক ঋণাত্মক। ঋণাত্মকের মান আমরা জানি যে -1 থেকে শুরু করে 0 পর্যন্ত। তাহলে এখানে আংশিক ঘটনা ঘটে, আর পূর্ণ ঋণাত্মকের বেলায় পূর্ণ। যেমন এখানে এই যে দুটো চলক, এটা অবশ্যই বিপরীতমুখী হবে। আমরা ঋণাত্মক মানে বুঝেছি যে কোনো একটা জিনিস তুমি দিলে বাড়ালে, কিন্তু এক্স এর মান বাড়ালে কিন্তু ওয়াই এর মান হচ্ছে এটা ধরো বাড়ালে, আর এটা তখন কমে যাবে। এই কমে গেলে এইটাকেই বলা হয় হচ্ছে ঋণাত্মক সংশ্লেষ, তাই না? কিন্তু পূর্ণ মানে হচ্ছে এর পুরোটার জন্য ওরও পুরোটা মানে সমপরিমাণ, কিন্তু আংশিকের জন্য এর ক্ষেত্রে ওর ক্ষেত্রে হালকা কমবে। এখন বলো ঋণাত্মক ধনাত্মক তার দুটো করে পেলাম, তাহলে আর কি থাকে? শূন্য সংশ্লেষ, মানে আর এর মান শূন্য। আমরা বলেছি আর এর মান শূন্য হলে তাহলে সেটা কি হবে? অবশ্যই সেখানে কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। এখন আমরা সহসম্পর্কের বৈশিষ্ট্য, প্রপার্টিস অফ কোরিলেশন, এগুলো পড়ার জন্য তোমরা পড়বো, আমি একটু একটু দেখাই দিই। যেমন সহসম্পর্কের সহগ একটি এককবিহীন সংখ্যা, মানে এই যে আর এর মান আমরা যাই পাই না কেন, ধরো পেলাম হচ্ছে 0.65 পেলাম, কারণ এটা হতে পারবে সর্বোচ্চ 1 পর্যন্ত। তা ধরো এইটা হচ্ছে মান। এখন খেয়াল করে দেখো এর ভিতরে এর পাশে কি আমরা কেজি লিখছি না ফুট লিখছি? কিছুই তো লিখি নাই। তার মানে আর এর মানটা অবশ্যই, আর এর মান হচ্ছে এর কোনো একক থাকবে না। কেন একক থাকবে না? কারণ একটু আগে যে সংজ্ঞায় দেখেছো, ওখানে দেখবা যে উপরে সামেশন এক্স ওয়াই ছিল, নিচে √সামেশন এক্স স্কয়ার ছিল না। তার মানে ওখানে চলকের মান যাই দাও না কেন একক, সেই এককটা তো কেটে যাচ্ছে, এই জন্য আর এর মান কোনো থাকে না, একক থাকে না। তারপরে বলেছে এটি মূল বিন্দু মাপনী হতে স্বাধীন, অর্থাৎ নির্ভরশীল নয়। মাপনী মানে জানো স্কেল, স্কেলের তুলনায় এটা সম্পূর্ণ স্বাধীন। কারণ হচ্ছে কি, ওই যে বললাম যে ওটার একক তো কেটে যায়, এটা এই কারণে স্বাধীন। এটি দুইটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের মাত্রা নির্ণয় করে, কিন্তু কি কারণে যেটা হয়েছে এটা নির্ণয় করতে পারে না। অর্থাৎ ধরে নাও সারের সাথে তোমার সেচের সম্পর্ক কি আছে, বা তোমাদের উচ্চতার সাথে ষষ্ঠ বর্গের উচ্চতা কি আছে, কম না বেশি, ঋণাত্মক পজিটিভ, এটা বলবে, কিন্তু কি কারণে যে কম এটা বলতে পারবে না। এরপরে বলেছে যে একই শক্তি চলক দুইটিতে প্রভাবিত না করলে এদের মধ্যে সহসম্পর্ক হয় না। ওই যেটা বলছিলাম যে মানুষ আর গরুর ওজন নিয়ে যদি আমরা সম্পর্ক করার চেষ্টা করি, এই সম্পর্ক হবে।
দুটি চলকের মধ্যে সহসম্পর্ক থাকলে তা অবশ্যই -1 থেকে +1 পর্যন্ত হবে, এটা আমরা প্রথমেই শিখেছি। আর এই যে সহসম্পর্ক আমাদের ছিল আর, এই এক্স ওয়াই অর্থ হলো এক্স এর সাপেক্ষে ওয়াই, আর ওয়াই এক্স মানে ওয়াই এর সাপেক্ষে এক্স। যেভাবেই হোক না কেন এই সহসম্পর্কের সহগ দুটোর মানই সমান হবে, এইটা বলেছে 7 নম্বরে। আর 8 নম্বরে কি বলছে, যেটা আমি বারবার বলছি, গরু আর মানুষের ভিতরে কোনো সহসম্পর্ক হবে না, অর্থাৎ দুটেই যদি স্বাধীন চলক হয়, একটার সাথে একটার কোনো তো ইয়ে না হয়, মানে একটা আর একটার উপর নির্ভরশীল না হয়, তাহলে অবশ্যই সেটার মান 0 হবে। সহসম্পর্কের ব্যবহার, সহসম্পর্কের ব্যবহার আর পরিসংখ্যানের বিভিন্ন ব্যবহারের সাথে মিল আছে, তাই আমি এটা একটু এড়িয়ে যাই। এই রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা যায়, গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা যায়, সামাজিক বিজ্ঞানের ব্যবহার করা যায়। এই যে চাউলের উৎপাদন মূল্য একটি সহসম্পর্ক, এগুলো তোমরা একটু পড়ে নেবা। কৃষিতে সহসম্পর্ক বা সংশ্লেষের প্রয়োগ, এটা একটু দরকার আছে, এটা কিছুটা মানে নতুন প্রশ্ন, কারণ এটা আগে আমি তেমন একটা দেখিনি বইতে, তো এক একটা করে দেখি। কৃষিতে প্রথমটা হচ্ছে কৃষি বিজ্ঞানে বিশ্লেষণের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে এটা ব্যবহার করা হয় সহসম্পর্ক। তার মানে আমরা যখন রিসার্চ করি এগ্রিকালচারে, তাই না, সেই রিসার্চে কিন্তু সহসম্পর্ক ভীষণভাবে কাজে লাগে। তারপরে সহসম্পর্ক এটা কি বলেছে, সংশ্লেষ বিভিন্ন উদ্ভিদ বৈশিষ্ট্যের সাথে পারস্পরিক সম্পর্ক পরিমাপ করে। যেহেতু এগ্রিকালচার হচ্ছে বায়োলজিক্যাল জিনিস নিয়ে কাজ করে, সুতরাং ওখানে বিভিন্ন প্যারামিটারের ক্ষেত্রে কিন্তু সহসম্পর্ক খুবই কাজে লাগবে। তারপরে কি বলেছে, ফসল উৎপাদনের ক্ষেত্রে যেমন সার, সেচ, মাটির উর্বরতা, এর ক্ষেত্রে কিন্তু সহসম্পর্ক খুবই কার্যকরী। কোনো কৃষিপণ্য বাজারজাতকরণ করতে গেলে অবশ্যই, তার মানে এটা কৃষি অর্থনীতির ব্যাপার আছে না, যে তুমি ধরো চাষিদের উৎপাদন অনুযায়ী বাজার দর, বাজারে সাপ্লাই অনুযায়ী বাজার দর, এমনকি ধরো চাষিকে তুমি পরামর্শ দিলে এই সময় তুমি তোমার পরামর্শে চাষির অনেক উৎপাদন হয়েছে শশা, কিন্তু বাজারে নিয়ে গেলেও বিক্রি নেই, হলো না তো। এই জন্য বাজারের কখন দাম বাড়ে সেইটার সাথে উৎপাদন, এইটার যদি আমরা একটা কোরিলেশন করতে পারি, সম্পর্ক করতে পারি, তাহলে অবশ্যই চাষি উপকৃত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিতে কিন্তু এই সহসম্পর্ক খুবই কাজে লাগে বাজার ব্যবস্থায়। নির্ভরণ ও সহসম্পর্ক বিশ্লেষণ করে বীজের অঙ্কুরোদ্গম, মাটির তাপমাত্রা, পানির খারত্ব ইত্যাদি এবং ছত্রাকের বৃদ্ধি, এগুলোর অনুধাবন করা যায়। আর এগুলো অনুধাবন করার দরকার, কারণ তোমরা যেহেতু ডিপ্লোমা কৃষিবিদ, এইখান থেকে জ্ঞান নিয়েই কিন্তু চাষিদের পরামর্শ দিব এবং তারা উৎপাদন এবং অর্থনীতিতে লাভবান হবে। তো দেখো, এই ছিল কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা, আসলেই ছোট চ্যাপ্টার। এইটুকু যদি একটু তোমরা দেখো আর প্র্যাকটিস করো, অবশ্যই তোমার কমপ্লিট হবে। আরেকটা কথা বলি, অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, চ্যাপ্টার ছোট, মাথায় এখান থেকে প্রশ্ন পাওয়া, সেটাই তো লাভ। ধন্যবাদ সকলকে।